বাংলাদেশ থেকে অনিশ্চয়তা দূর করতে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে, না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতাদের। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই এই সময়ের মধ্যে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময়। ভোটের সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থিরতায় ভুগছে বিভিন্ন রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে জামাত। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অবসর হতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দক্ষিণ সিটির নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। কাল ব্লকেজ কর্মসূচি। সাম্য হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। প্রধান খুনিকে গ্রেফতারের 48 ঘন্টার আলটিমেটাম। এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু। বার্জ মাউন্টেন দুর্নীতি মামলাও সচলের উদ্যোগ দুদকের। 15 জুলাই শুনানি। ভারতের পুশিন ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার। সুন্দরবন ঘেঁষা জলসীমায় স্পিড বোটে রাত দিন টহলে বিজিবি। জলদস্যু, মাদক ও মানব পাচার ঠেকাতেও তৎপর। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের জটলা। নবসেবা ও কলকাতা বন্দর ব্যয়বহুল হয়, ক্ষতির সংখ্যা আলোচনা করে সমস্যা সমাধানের আশা। নয় মাসের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সরকার। এই মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে, না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাজধানীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রোববার জাতীয় প্রেস ক্লাবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অভিযোগ করেন, কোনো একটি গোষ্ঠীর হাতকে শক্তিশালী করতে কারো কারো ইশারায় নির্বাচন বিলম্বিত করছে সরকার। যে সরকার নির্বাচন নিয়ে তালবানা শুরু করেছে, কারো কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। সেই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত, তাহলে সে ধৈর্যের বাঁধ তো আমরা ভেঙে যাব। এদিকে রাজধানীর গুলশানে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের মধ্যে সরকারকে অবশ্যই নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে। আমির খসরু আরো বলেন, সরকার দিন দিন আস্থা হারাচ্ছে, যা দেশের জন্য দুর্ভাগ্যজনক। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবল কমিশনের একার নয়, এগিয়ে আসতে হবে সব রাজনৈতিক দল ও শক্তিকেও। সকালে জাতীয় সংসদের এলডি হলে জামাত ইসলামীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের শুরুতে একথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভোটের সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থিরতায় ভুগছে বিভিন্ন রাজনৈতিক দল। সংস্কার ইস্যুতে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার দ্বিতীয় দফায় আলোচনায় বসে জামাতে ইসলামের সঙ্গে। জাতীয় সংসদের এলডি হলে আলোচনা শুরু হয় সকাল 10:30টায়। এদিন জামাতের পক্ষ থেকে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন।
আলোচনার শুরুতে সূচনা বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবল কমিশনের একার নয়, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিকেও এগিয়ে আসতে হবে। একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। এ সময় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায় জামাত। জানান, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। আমি মনে করি এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐক্যমতে পৌঁছানো উচিত। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেয়ার পর 20 মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করছে ঐকমত্য কমিশন। জামাতের সঙ্গে প্রথম দফায় আলোচনা হয় 26 এপ্রিল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় ঐক্যমত্য তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে সেই ধারাবাহিকতায় আজকে সকাল 10:30টায় শুরু হয়েছে জামাত ইসলামের সঙ্গে আলোচনা। সকালে আমরা যেটি জানিয়েছিলাম যে 11 সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য, সেই বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান যে এই যে ঐক্যমত্য, এই ঐক্যমত্য তৈরি আসলে শুধুমাত্র ঐক্যমত্য কমিশনের কাজ নয়, এটি যে অন্যান্য রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক শক্তিগুলো আছে তাদেরও আসলে এটাকে সহযোগিতা করে একসঙ্গেই আসলে জাতীয় ঐক্যমত্য গঠন করতে হবে। এবং তারপরেই আসলে কথা বলেছে জামাতে ইসলামের পক্ষ থেকে যে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে এসেছিলেন, সেই আবু তাহের কথা বলেছেন এবং তাহের জামাতের পক্ষ থেকে আসলে যেটি বলছিলেন যে জামাত একটি সুষ্ঠু, অবাধ এবং সন্ত্রাসবাদ মুক্ত নির্বাচনের লক্ষ্যেই কাজ করছে এবং তাদের লক্ষ্য সেটি বলেই তিনি উল্লেখ করেছেন এবং বলছে যে এখন পর্যন্ত যেই নির্বাচনের পরিবেশ আছে তাতে আসলে সুষ্ঠু পরিবেশের নির্বাচন হবে এই নিশ্চয়তা বা এই যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু জামাত ইসলাম এখনো দেখছেন না। অতএব জামাত ইসলাম বলছে যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং যতটুকু সংস্কার নির্বাচনের জন্য প্রয়োজন সেগুলো শেষ করেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার তাগিদ দিচ্ছে জামাত ইসলাম এবং যত দ্রুত সম্ভব সেই সংস্কার কাজগুলো শেষ করার। এবং পরবর্তীতে যে প্রথম পর্বের বৈঠক সেটি শেষ হয়েছে, এখন লাঞ্চ ব্রেক চলছে, যে এই দুপুরের বিরতির পর দ্বিতীয় পর্বের বৈঠক হবে এবং এই বৈঠকে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে জামাত ইসলাম এবং জাতীয় ঐক্যমত্য কমিশন। তো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামাত ইসলামের বৈঠকের এই ছিল আমার কাছে জাতীয় সংসদের এলডি হল থেকে। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন এলাকায়। জুলাই মাসেই তৈরি হবে জুলাই সনদ, এমন লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসের শেষ দিকে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐক্যমত্য কমিশন, যেখানে মুখোমুখি অবস্থানে থাকা বিষয় হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা আশাবাদী করছে কমিশনকে, তবে মৌলিক কিছু বিষয়ে ভিন্ন মত থাকায় করতে হচ্ছে দীর্ঘ আলোচনা। হাসান আলীর প্রতিবেদন। 24 উত্তাল জুলাই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দাবি ওঠে পুরো রাষ্ট্র কাঠামোই আমূল সংস্কারের। তারই প্রেক্ষিতে সংস্কারের লক্ষ্যে 2 ধাপে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত 30টির বেশি দলের সাথে বসেছেন কমিশনের সদস্যরা। 5 সংস্কার কমিশন নিয়ে আলোচনা চললেও সংবিধান নিয়েই হচ্ছে দীর্ঘ যুক্তিতর্ক। এর মধ্যে সংবিধানের মূলনীতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং মেয়াদ, এক ব্যক্তির একাধিক দায়িত্ব পালন, গণপরিষদ নির্বাচন ও সাংবিধানিক কাউন্সিল গঠনের মতো বিষয়গুলোতে রয়েছে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বৃদ্ধির বিষয়গুলোতে নীতিগতভাবে দলগুলো একমত হলেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আশা দেখছেন কমিশনের সহসভাপতি। ভিন্ন মতের বিষয় নিয়ে মে মাসের শেষ নাগাদ শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। 15 মার্চ আমরা আলোচনাগুলি শুরু করেছি। তার আগে বিভিন্ন দল তাদের বক্তব্য দিয়েছে।
সুপারিশগুলোর ব্যাপারে। তো বসার আগে তো মনে হচ্ছিল অনেক বিষয়ে ঐক্যমত নাই, সবাই সব রকম কথা বলে, কোথায় ঐক্যমত দেখেন। এখন তো আমরা দেখছি অনেক বিষয়ে একমত আছে। অনেক দলই যখন টেবিলে আসছেন তখন যে অবস্থায় আছেন সেখান থেকে যাবার সময় কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। অনেক রাজনৈতিক দল সংস্কার কার্যক্রমের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আলীরাজ বলছেন, বিচার বিভাগ সহ বেশ কিছু জায়গায় এরই মধ্যে প্রস্তাবনা বাস্তবায়ন শুরু হয়েছে। জুলাই মাসে জুলাই সনদ করার পরিকল্পনা ঐকমত্য কমিশনের। আমরা যদি জুলাই মাসের মধ্যে শেষ করতে পারি তাহলে একটা জুলাই সনদ তৈরি করা যায়। এসেনশিয়ালি একটা বিচারক নিয়োগের একটা আইনগত পদ্ধতি তৈরি করা, সেটা হয়েছে। তাহলে এটা হয়েছে। আবার যেমন ধরুন কিছু কিছু সিআরপিসিতে কিছু কিছু পরিবর্তন ঘটেছে, সেগুলি অধ্যাদেশ দিয়ে করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আধিপত্য নষ্ট হয় এমন সংস্কার রাজনৈতিক দলগুলো চায় না, ফলে ঐকমত্য তৈরিতে বেগ পেতে হচ্ছে কমিশনকে। প্রত্যেকের মোটিভেশন হলো দলের স্বার্থ, জাতীয় স্বার্থ। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে জাতীয় স্বার্থে কোনো রাজনৈতিক দল তার দলের সীমাবদ্ধতার উপরে উঠতে পারছে। এখনও মনে হচ্ছে না যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওই জায়গাতে যতটুকু সম্মত হয়, কনসেনসাস হয়ে আসে, ওইটুকু করাই বেটার। ঐকমত্যের মধ্য দিয়ে হওয়া জুলাই সনদের স্বাক্ষর করার কথা রয়েছে সকল রাজনৈতিক দলের, যা বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এ সময় নগর ভবনের প্রতিটি গেটে তালা ঝুলিয়ে দেন তারা, বন্ধ হয়ে যায় নগর ভবনের সেবা কার্যক্রম। এদিকে দাবি আদায়ে কাল নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করবেন সমর্থকরা। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঝুলছে তালা, তাতে কি আর প্রয়োজন থেমে থাকে? জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজ নিয়ে 2 দিন ধরে ঘুরছেন আদনান মাসুম, তবে ব্যর্থ তার এই প্রচেষ্টা। আজকে শেষ ডেট ছিল, আজকেও বন্ধ। তখন বলতেছে যেদিন খুলবে ওই দিন গিয়া কাগজপত্র দিতে। 2 দিন ছুটি নিলাম, আজকে সহ 2 দিন, আমার লাস্ট 18 তারিখ ছিল। মাসুমের মতো অনেকেই রোববার এসেছেন নগর ভবনে, কেউ হোল্ডিং ট্যাক্স দিতে, কেউ আবার ইজারার টাকা পরিশোধে। তবে সবার অবস্থাই একই। হাইকোর্ট থেকে একটা রায় হয়ে গেছে, এটা একটা বিহিত করে দেখ, তাহলে তো হয়ে যায়। আমরা তো জনগণ আর কত ভুগবো এইগুলো নিয়ে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকাল 9টার পর থেকেই নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহু স্লোগান। আদালতের রায়ে ইশরাক হোসেনকে বৈধতা দিল মেয়র হিসাবে, গেজেট প্রকাশিত হলো, তারপরও কি একটা অদৃশ্য শক্তি এটার ভিতরে কাজ করছে, ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দিতে চায় না। সরকার এটা তালবাহানাই করতেছে। এটা তা সরকারের উচিত যে ন্যায্য যার যেটা হওয়া উচিত সেটাই করা দরকার। একই সময় নগর ভবনের ভেতরে অবস্থান নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা। রায় বাস্তবায়ন চাই, অবিলম্বে শপথ চাই। এই আমরাও এখন একটা অনিশ্চয়তার ভিতরে আছি। জনগণের যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে তার প্রতি দৃষ্টি রেখে প্রশাসনকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই সমাধান বাস্তবায়ন করার জন্য। এদিকে সোমবার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছে ইশরাক সমর্থকরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিল ও শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কালো পতাকা মিছিল করে ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। এদিকে 48 ঘন্টার মধ্যে সাম্য হত্যার প্রধান আসামি গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম হত্যার বিচার দাবিতে স্লোগানে প্রকম্পিত ক্যাম্পাস। রোববার সকালে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাম্যর সহপাঠী ও শিক্ষকরা। আলটিমেটামের 48 ঘন্টা পার হলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সহপাঠী ও পরিবারের সদস্যরা। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো তোয়াক্কা করি না। আমাদের রাজনীতি একটাই, আমাদের সাম্য হত্যা হয়েছে তার বিচার চাই। আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ফেসে না যায়। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। আরো অনেক প্রাণ ঝরুক এটা আমরা চাই না,
সুতরাং স্বাভাবিকভাবে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় হবে আর না হোক, প্রশাসনের টনক নড়ুক। সংহতি জানাতে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর। ন্যায় বিচারের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান ঢাবি উপাচার্য। পুলিশের সাথে একসাথে মিলেই আমাদের এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে, জাতির স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, আমাদের সবার স্বার্থে। সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এদিকে অপরাজয় বাংলার পাদদেশে সাম্যর হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন তারা। এ সময় শিক্ষকরা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে, প্রকাশনা, গবেষণা নিয়ে, সেগুলো তো অনেক দূরের কথা। যেখানে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন ছাত্রের, একজন শিক্ষকের মিনিমাম নিরাপত্তা নেই, সেখানে আমরা এই ধরনের আকাশচুম্বী প্রত্যাশা মনে হয় না রাখাই ভালো। পৃথিবীর কোথাও এরকম বিশ্ববিদ্যালয় দেখা যায় না। এখানে সারা দুনিয়ার মানুষ এখানে আসে, সারা দুনিয়ার মানুষ বিভিন্ন কর্মযজ্ঞ করে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশকে নিরাপদ করতে হবে। ততক্ষণ না পর্যন্ত এই সাম্য হত্যা সহ অন্যান্য হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত এই ক্যাম্পাস নিরাপদ হবে না, ছাত্রছাত্রীদের অভয়ারণ্য হবে না। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সাম্য হত্যার যদি প্রকৃত খুনিকে বাইর করা না হয়, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। শাকির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে বেশ কয়েকটি যে প্রতিবাদ মিছিল, সেটির পরে ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করেছে এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই কালো পতাকা মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে পরবর্তীতে রেজিস্ট্রার বিল্ডিং সহ অর্থাৎ প্রশাসনিক ভবন ঘুরে এসে অপরাজয় বাংলার পাদদেশে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং অপরাজয় বাংলার পাদদেশ থেকে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। স্লোগানের মাধ্যমে তারা সাম্য হত্যার বিচারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে সন্তোষজনক রেসপন্স তারা পাননি। সেই জায়গা থেকে তারা বলছেন যে প্রশাসন অনেকটাই ব্যর্থ, সেই ব্যর্থতার যায় যেন প্রশাসন নেয়, সেটির জন্য তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন দ্রুততম সময়ের মধ্যে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই সবাইকে যেন গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, এমনটি কিন্তু দাবি জানাচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যে নেতাকর্মীরা। এবং তারা বলছেন যে এই 9 মাসে 2টি হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে। এই প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে যে যারা প্রকৃত দোষী তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। এর আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলও কিন্তু একই দাবিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার পাদদেশে তারা কিন্তু তাদের যে সহযোদ্ধা অর্থাৎ সেই ছাত্রদল নেতা সাম্যের হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন এবং তারা বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা এর জন্য দায়ী করছেন এবং তারা বলছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা এর জন্য দায়ী করছেন এবং তারা বলছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়, সেই দাবিও কিন্তু তারা আজকের তাদের যে এই যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে নিয়েছেন। এবং তারা বলছেন যে তাদের যে বেঁধে দেওয়ার সময় রয়েছে সেই বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নেয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের কালো পতাকা মিছিলের যে সর্বশেষ খবরাখবর, সেই সর্বশেষ খবরাখবর। সাম্য হত্যা বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির আহমেদ। পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিলের দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সকালে হাইকোর্টের মাজার গেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের মূল কাজ ল্যাব পরিচালনায় সহায়তা করা এবং প্র্যাকটিক্যাল ক্লাসের যন্ত্রাংশ সরবরাহ করা। তারা কখনোই শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না বলেও দাবি করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই দাবিতে কয়েকদিন আগেও আন্দোলন করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে এই মামলার রায় স্থগিত করে 18 মে শুনানির দিন ধার্য করে আদালত। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতির রায় পুরোপুরি বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। উদয় দৃষ্টিতে আমাদের এই রায়টি নিষ্পত্তি করে দেয়, তাহলে আমাদের কারিগরি সেক্টরের আবার পূর্বের যে স্বাভাবিক অবস্থা ছিল সেই অবস্থা আমাদের ফিরে যাওয়া সম্ভব। 4 বছর পর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করবো। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শিক্ষার্থীর শিক্ষক কি কোনোভাবে একজন এইচএসসি এইচএসসি পাশ করা কেউ হতে পারে? কোনোভাবেই হতে পারে না। এই মুহূর্তে হাইকোর্টের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, ক্রাফট ইনস্ট্রাক্টর পদের যে পদোন্নতির যে মামলা, সেই পদোন্নতির মামলাটি স্থগিত করেছিলেন আদালত। কিছুক্ষণ আগে শুনানি হয়েছে এবং সেটিতে আদালত বলেছেন যে সেটি স্থগিতই থাকবে। এমন একটি খবর আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বলা যায় যে এখনও তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা তাদের যে পরবর্তী কর্মসূচি, সেই পরবর্তী কর্মসূচি তারা আসলে ঘোষণা করবেন। এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থী যারা প্রতিনিধি রয়েছেন তারা ভেতরে গিয়েছিলেন অ্যানেক্স ভবনে, হাইকোর্টে অ্যানেক্স ভবনে সেই মামলাটির যে শুনানি, সেই শুনানি ছিল এবং সেটি স্থগিতই থাকবে, অর্থাৎ আগের যে আদেশ, আগের আদেশই বহাল থাকলো বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শিক্ষার্থীরা এখন আনুষ্ঠানিকভাবে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন। এবং আমরা লক্ষ্য করছি যে সকাল থেকেই তাদের যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি তারা অনড় রয়েছে এবং সেই অবস্থান, অর্থাৎ যে মৌন অবস্থান, সেই মৌন অবস্থান তারা অনড় রেখেছেন এবং এখন তারা তাদের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আমরা এখন সরাসরি শিক্ষার্থীদের যে কর্মসূচি ঘোষণা করছে সেই কর্মসূচিতে চলে যাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাশফিক ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি এবং প্রধান বিভাগীয় সমন্বয়কারী, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজকে সকলে আপনারা অবগত আছেন 57-21-2024 যে মামলাটা করা হয়েছিল ক্রাফট ইনস্ট্রাক্টরদের পক্ষ থেকে, যে মামলা মূল বিষয় ছিল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 50% পদোন্নতি। এই মামলার আজকে একটি শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানি আজকে সম্পন্ন হয়েছে। আমরা শুনানির সময় আমাদের প্রতিনিধি দল আদালত চত্বরে এখানে উপস্থিত থাকলেও শুনানির সময় অ্যাটর্নি জেনারেলের সামনে উপস্থিত ছিলেন না। শুনানি পরবর্তী সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের কাছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের 3 জন প্রতিনিধি এবং অধিদপ্তরে যিনি আইন কর্মকর্তা এবং বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদে যিনি সভাপতি ছিলেন স্যার, উনি উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আজকের শুনানি কি হয়েছে। আজকের শুনানি যখন বিষয়টা আমরা জানতে চাই, তখন তিনি বলেন যে আইনি ভাষায় যেভাবে বলা দরকার ছিল তিনি বলেছেন, কিন্তু পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা আবার তাকে বলি, স্যার আমরা শিক্ষার্থী, আমরা আইনি ভাষা বুঝি না, আমাদেরকে একটু সহজভাবে বলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার তাহলে পূর্বের যে স্থগিতাদেশ, অর্থাৎ ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির যে স্থগিতাদেশ আছে, সেই রায়ের যে স্থগিতাদেশ ওটা কি বহাল রয়েছে? স্যার এই বিষয়টা কনফার্ম করেছে যে স্থগিতাদেশ বহাল রয়েছে। তারপর আমরা জিজ্ঞেস করি তাহলে বর্তমানে ফলাফল কি, তখন স্যার বলেছে এই মামলার আবারও শুনানি চাওয়া হয়েছে। অর্থাৎ শুনানি কখন হবে এই বিষয়টা কোনো নিশ্চিত নয়, এই বছরও হতে পারে, পরবর্তী বছরও হতে পারে। পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দাবির কথা শুনতে সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে। দুপুরের সময় আরও থাকছে। দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে, 10 বছরে প্রাণহানি প্রায় 400। বিশাল হাওর অঞ্চলে প্রয়োজন অনেক নিরোধক দণ্ড স্থাপন, ব্যয়বহুল বলছে জেলা প্রশাসন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি সহ নানা অভিযোগের প্রমাণ মেলায় এবার তার সম্পদের ফিরিস্তে খুঁজে দেখতে চায় সংস্থাটি। একই সঙ্গে জয়, পুতুল, ববি ও আজমিনার অবৈধ সম্পদের খোঁজেও কমিটি গঠন করেছে দুদক।
গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর একে একে বের হয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি। পূর্বাচলে প্লট জালিয়াতি, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে লুটপাট, রূপপুর সহ একাধিক প্রকল্পে দুর্নীতি, এমনকি বিদেশেও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এবার সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে কি পরিমাণ অবৈধ সম্পদ বাগিয়েছেন শেখ হাসিনা তা খতিয়ে দেখতে উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি। শুধু শেখ হাসিনা নয়, তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ অনুসন্ধানও চলমান রয়েছে। সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ পরিবারের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে অনুসন্ধানকারী দল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। আগামী 15 জুলাই শুনানি দিন ঠিক করেছেন আদালত। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে শুনানির জন্য 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত 6 সদস্যের বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। বার্জ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে 2007 সালের 2 জুলাই তৌফিক এলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। চূড়ান্ত শুনানি শেষে 2010 সালের 13 এপ্রিল মামলাটিকেই অবৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। এ রায়ের বিরুদ্ধে 15 বছর পর আপিল করে দুর্নীতি দমন কমিশন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের 2 মামলায় 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা মামলায় 4 জন এবং মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুক সহ 2 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামে এক কিশোরকে খুনের ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুকের বিষয়ে আজ শুনানির দিন ধার্য রয়েছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত প্রায় 400 নাগরিককে পুশহীন করেছে বিএসএফ। ভারতীয় বাহিনীর এমন কর্মকাণ্ডে নড়ে চড়ে বসেছে বিজেপি। সাতক্ষীরা জেলার সুন্দরবন ঘেঁষা 79 কিলোমিটার জলসীমায় স্পিড বোটে 24 ঘন্টা চলছে টহল কার্যক্রম। পাশাপাশি সতর্ক অবস্থানে 18টি স্থল বিওপিও। শুধু পুশহীনই নয়, জলদস্যুতা, মাদক কারবার ও মানব পাচার বন্ধেও তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বিজেপি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে রয়েছে সুন্দরবনের দীর্ঘ অংশ। রায়মঙ্গল, মাহমুদা সহ বেশ কয়েকটি বড় নদী ও বয়সিং সহ অসংখ্য দৃষ্টিনন্দন খাল রয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে, যা মুগ্ধতা ছড়ায় প্রতিনিয়তই। সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যের মাঝে আছে অন্ধকার জগত। জলদস্যুর উৎপাত, মানব পাচার, বন্যপ্রাণী শিকার সহ নানা অপরাধ যেন নিত্যদিনের ঘটনা। এসব অপরাধের কারণে অতিষ্ঠ উপকূলের বাসিন্দারা। ধরে এমন মারপিট শুরু করে দেয়, আমাদের পরিবারে তারা ফোন করায় যে এত লক্ষ টাকা আমাদেরকে না দিলে আমরা মুক্তিপণ তোমাদেরকে ছেড়ে দেবো না। তখন বাধ্য হয়ে আমাদের ভিটা বাড়ি অসহায় সমস্ত সম্পত্তি বিক্রি করে তাদেরকে মুক্তিপণ দিতে হয়। আমার স্কুলে নিয়ে যেয়ে তাই নিয়ে আসতে আমি কার ভরসা দিয়ে আসবো? এই রাস্তার পরে উঠতেছে, চকলেট দেশে দিয়ে সেই এরপরে নিয়ে চলে যাচ্ছে। জিম্মা করি তো মানুষ উঠাইয়ে রেখে দেয়, তার জন্য তো বিজিবি পুলিশ এরা তো সবসময় কাজ করে। এসব অপরাধের সঙ্গে নতুন করে যোগ হয়েছে সীমান্তে পুশিন। এ পর্যন্ত সুন্দরবনে 78 জন সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 391 জনকে পুশিন করেছে বিএসএফ। এমন কর্মকাণ্ড রোধে সাতক্ষীরা জেলার সুন্দরবন রেঞ্জে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
৭৯ কিলোমিটার জলসীমা নিরাপদ রাখতে নতুন করে চালু হয়েছে বয়াসিং ভাসমান বিওপি। এটি সহ 3টি ভাসমান বিওপিতে চলছে নিয়মিত টহল। পুশিন হতে পারে এমন জায়গায় হাই স্পিড বোট দিয়ে চলছে নজরদারি। বেসিক্যালি আমাদের ভিজিলেন্স অনেক বেড়ে গিয়েছে বয়াসিংটা দিয়ে। সো যেহেতু ভিজিলেন্স বেড়ে গিয়েছে অবভিয়াসলি আমাদের ওখানেও পেট্রোল রাখা থাকে, সো আমরা সেটাকে মনিটর করতে পারছি। জলের পাশাপাশি স্থলেও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। পুশিন বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হচ্ছে বিএসএফকে। স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি যে ওইদিকে কারো পুশিন করার জন্য প্রথমে তো তারা এসে ওদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশিন করায়। সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে তা আমাদের পেট্রোলকে খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। জল কিংবা স্থল কোনো সীমান্ত দিয়ে যাতে পুশিন না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭৯ কিলোমিটারের জলসীমান্তে মাদক পাচার, নারী পাচার, শিশু পাচার, বনদস্যু, জলদস্যু সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বয়াসিং ভাসমান বিওপি সহ 3টি বিওপি স্থাপন করেছে বিজিবি। আরও 20 কিলোমিটার বিপজ্জনক সীমান্তে আরও 2টি বিওপি স্থাপনের মাধ্যমে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় এই বাহিনীটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, সুন্দরবন। দুপুরের সময় আরও থাকছে। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। শিরোপা নিজেদের কাছে রাখতে চায় লাল সবুজ। ঘরের মাঠে ট্রফি জয় বদ্ধপরিকর স্বাগতিকরা। দেশে বজ্রপাতের সবচেয়ে বেশি মৃত্যু হয় হাওর পাড়ের জেলা সুনামগঞ্জে। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। জেলা প্রশাসন বলছে হাওর অঞ্চলে লাইটেনিং অ্যারেস্টার স্থাপনের চিন্তা রয়েছে, তবে তা ব্যয়বহুল। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রতি বছরই বজ্রপাতে বেঘরে প্রাণ হারাচ্ছে বহু মানুষ, যা রীতিমতো পরিণত হয়েছে আতঙ্কে। সবচেয়ে বেশি প্রাণহানি হাওড় অঞ্চলে। তাই তো আকাশে মেঘ দেখলেই ভয় পান হাওর পাড়ের জেলা সুনামগঞ্জের মানুষ। বৃষ্টি শুরু হলে অনেকেই আশ্রয় নেন গাছ ও ছাউনির নিচে। এরপরও প্রাণহানি কমছে না। গত 10 বছরে এই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 387 জন মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। ও তো টাটা বাড়ির সময় তো এখানে কোনো বাড়ি করতাম না, ওই দিনে কিন্তু আমরা আর মানে আল্লাহ ভরসা কইরা মানে ও মানে বই থাকি। এটা নাগা উড়ায় বাতাসে, এটা নাগা উড়ায় বাতাসে জায়গাতে বই তাই দানের মায়া যাইতেন ব্যবস্থা নাই। আমরা তেরবাল থাকে না, এগুলাতে কিছু মানে জান রক্ষা করে। ঠাডা মেঘ দিলে তো আমরা ওইখানে বই থাকি, মদান গন নাই, বাড়ি নাই, গন নাই। জেলা প্রশাসন বলছে বিশাল হাওড় অঞ্চলে অনেক লাইটেনিং অ্যারেস্টার স্থাপন করা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। একটা হাওরের মোটামুটি আয়তন, গড় আয়তন আমার বিশ্বাস যে 20 থেকে 25 বর্গ কিলোমিটার। তাই এর মধ্যে অনেক এই ধরনের বজ্র নিরোধক দণ্ড লাগবে, যেটা মানে এফোর্ড করা সরকারের পক্ষে হয়তো সময়সাধ্য ব্যাপার। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, সুনামগঞ্জ। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের এমন সিদ্ধান্তে নতুন সংকটে পড়েছেন রফতানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন খোলা থাকা নবসেবা ও কলকাতা বন্দর ব্যবহার ব্যয়বহুল হয়, ক্ষতির সংখ্যায় তারা। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের। এক্ষেত্রে বিকল্প বাজার ধরার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণের উপর জোর দেন অর্থনীতিবিদরা। গেল মাসে ভারতীয় স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল দেশটি। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল ও জুস, তুলা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না, এমনকি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাঙ্গাবান্দা দিয়েও নয়। তবে ভারতের বৈদেশিক বাণিজ্য দফতর জানিয়েছে এখন থেকে কেবল কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করেই ভারতীয় ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করতে পারবেন। তবে এ পথে রফতানি জটিল ও ব্যয়বহুল উল্লেখ করে ব্যবসায়ীরা জানান আটকে পড়া রফতানি পণ্য নিয়ে বিপাকে পড়েছেন তারা। কলকাতা এবং নবসেবা সমুদ্র বন্দর দিয়ে যে আমাদের রপ্তানি করার সুযোগ দিচ্ছে, এখান থেকে রপ্তানি করা কঠিন এবং ব্যয়বহুল। নিষেধাজ্ঞার পরে প্রায় 100 ট্রাক গার্মেন্টসের পণ্য আটকা পড়ে আছে। নিষেধাজ্ঞা আসার কারণে দুই দেশের ব্যবসায়িক সমস্যার সম্মুখীন সৃষ্টি হচ্ছে।
পার্শ্ববর্তী দেশ হয়ে বাংলাদেশ ভারত পণ্য আমদানি রফতানির বেশিরভাগই হয় স্থলপথে। এক্ষেত্রে বিকল্প বাজার ধরার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণের উপর জোর দেন অর্থনীতিবিদরা। ভারতের সাথে আমাদের বাণিজ্যের যে সম্পর্ক সেটা অটুট থাকলেও আমাদের বিকল্প দরকার, কারণ আমাদের কিন্তু আমাদের যদি আমরা এক্সপোর্ট দেখি তার ডাইভার্সিফিকেশন নাই। 83-84% আমরা একটা পণ্যের উপর ডিপেন্ডেন্ট। এখন আমরা যদি পণ্যের ডাইভার্সিফিকেশন চাই তাহলে এমনিতে আমরা যেখানে রপ্তানি করব সেটারও ডাইভার্সিফিকেশন হবে। নতুন নির্দেশনায় মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের গুঁড়া আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ দেয়নি ভারত। একই সঙ্গে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে পণ্য পরিবহনের ওপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। ইয়ানু শিফাত, সময় সংবাদ। বাংলাদেশে কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আরোপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও বাংলাদেশকে জানানো হয়নি। দুপুরে সচিবালয়ে কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। শিপমেন্টের কোনো প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নেই। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। দেশের বাইরের খবর, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি তাণ্ডবে দুদিনে অন্তত 200 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন অনেকে। নেতানিয়াহু বাহিনী হামলা জোরদার করায় বেইত লাহিয়া, জাবালিয়া সহ বিভিন্ন এলাকা ছেড়ে গেছেন 3 লাখ মানুষ। আগ্রাসনের জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউতি বিদ্রোহী। অবরুদ্ধ গাজায় গিডিয়ন চ্যারিয়টস নামের নারকীয় এক অভিযান শুরু করেছে ইসরায়েল। উত্তরাঞ্চলে চালানো হচ্ছে তাণ্ডব। বাদ যায়নি নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওয়াসি। নেতানিয়াহু বাহিনীর হামলায় উপত্যকায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। গাজার মিডিয়া অফিস বলছে, ইসরায়েলি অভিযানে 1000-এর বেশি আবাসিক ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দখলদারদের হামলা থেকে বাঁচতে প্রাণ ভয়ে বেইত লাহিয়া, জাবালিয়া সহ বিভিন্ন এলাকা ছেড়ে গেছেন 3 লাখ ফিলিস্তিনি। গাজায় আগ্রাসনের জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। হামলা প্রতিহতের দাবি করলেও বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করেও হামলার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। তবে হাউথিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তেল আবিব। গাজায় নারকীয় তাণ্ডবের মধ্যেই যুদ্ধবিরতির জন্য কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল ও হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলে থাকা বন্দীদের মুক্তির বিনিময়ে 9 জিম্মিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। তবে হামাসের প্রস্তাবের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। এদিকে শনিবার ইরাকের বাগদাদে অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে নেতারা গাজা পুনর্গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন। এটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আর্থিক সহায়তা চেয়েছেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা জয়ের মিশনে আজ মুখোমুখি হবে টুর্নামেন্টের 2 অপরাজিত দল বাংলাদেশ ও ভারত। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিক ভারত। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা 7:30টায়। সোনালি এই ট্রফিটার জন্য অধীর অপেক্ষা দু দলের। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপার হাত ছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। কোনো ম্যাচ না হেরেই শিরোপার মঞ্চে গোলাম রব্বানী ছোটনের দল, যেটা আত্মবিশ্বাস জোগালেও সাবধানী লাল সবুজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনো রকম ভুল করতে চায় না ফয়সালরা। টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি, বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা
আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে টুর্নামেন্টের সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারত। ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরমেন্স মাথা ব্যথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের। সবাই জানে বাংলাদেশ খুব ভালো দল, তারা ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে যেভাবে খেলেছে তা প্রশংসার। তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। ফাইনালের জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি, ফাইনালে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। এখানে দর্শকরা আমাদের পক্ষেই থাকবে। ফুটবলে কি হয় তা বলা যায় না, তবে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। ট্রফিটা আমরা ঘরেই রেখে দিতে চাই। 2023-এ বয়সভিত্তিক সফরে এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিল ভারত। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের কর্মকাণ্ডে অনিশ্চয়তায় দেশ। ডিসেম্বরের আগে ভোট না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থির বিভিন্ন দল, বলছে জামাত। দক্ষিণ সিটির নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। কাল ব্লকেট কর্মসূচি। সম্মহত্যার বিচার দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের। প্রধান খুনিকে গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।